হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একবার স্টাডি জিনিয়াস ইউটিউব চ্যানেলে। আজকের ক্লাসে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সরল সুদ। তোমরা যারা ক্লাস 10-এ পড়ছো অথবা তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছো, যেমন হতে পারে ফুড, এসআই, তোমরা যদি অগ্নিবীর জিডি, এসএসসি জিডি বা এসএসসি সিজিএল, যে সকল বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম রয়েছে তার জন্য যদি তোমরা প্রিপারেশন নাও এবং যারা ক্লাস 10-এ পড়ছো, আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের একটা গণিতের খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা হচ্ছে সরল সুদ। তোমাদের ক্লাস 10 এবং বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে এই চ্যাপ্টারটা রয়েছে এবং এখান থেকে মাস্ট একটা প্রশ্ন আসে তোমাদের এক্সামে, দু ক্ষেত্রেই। তো এই চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, সবাই কিন্তু মনোযোগ সহকারে চ্যাপ্টারটা একটু ভালোভাবে দেখো এবং এখান থেকে তোমাদের কেমন ধরনের কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো নিয়েও আমরা কিন্তু আজকে সমাধান করব। তো চ্যাপ্টারটার নাম হচ্ছে সরল সুদ বা ইংরেজিতে বললে সিম্পল ইন্টারেস্ট। সরল সুদটা কি না, আমরা প্রায় দেখেছি বা আমাদের বাবা মার ক্ষেত্রেও আমরা দেখেছি কি ওনারা বিভিন্ন লোকেদের কিছু টাকা দান করেন। মানে দান বলতে কি, হয়তো তাদের কোনো খুবই আর্জেন্ট দরকার, সেই কারণে টাকাটা তিনি দেন। তবে সেই টাকাটাকে তিনি এমনি দিয়ে দেন বলে যে আমি এতদিন পর তোর কাছ থেকে সুদ সহ সেই টাকাটা কিন্তু ফেরত নেব। তো এখান থেকে এসেছে এই সরল সুদের কনসেপ্ট। মানে ধরো তুমি বা তোমার বাবা কাউকে 1000 টাকা দিলে, দান করলে এবং বললে যে তুমি 2 বছর পর 4% হার করে, প্রত্যেক বছর 4% হার করে টোটাল 2 বছর পর তুমি এই 1000 টাকাটা ফেরত নেবে সুদ সহ। 4 বছর পর সুদ সহ ওই 1000 টাকাটা সুদ সহ প্লাস ওই 1000 টাকাটা ফেরত নেবে, যেটাকে আমরা বলছি সরল সুদ। কি বললাম বুঝতে পারলে? যে তুমি যদি কাউকে 1000 টাকা দাও এবং বললে যে আমি এই 1000 টাকাটা তোর কাছ থেকে 2 বছর পর কিন্তু ফেরত নেব, তোকে দিতে হবে এবং সেটা সুদ সহ নিতে হবে। এবার সেই সুদটা তুমি 4% হার করে দিয়েছো, ঠিক আছে? তার মানে সরল সুদ হচ্ছে তাহলে কি, যে কিছু একটা টাকা, কিছু পরিমাণ টাকা যেটা তুমি একটা নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট হারে সুদ সহ ফেরত নেওয়া, সেটাকে বলা হচ্ছে সরল সুদ। এই সরল সুদে তুমি যে সুদটা খাটাচ্ছ, অর্থাৎ তুমি যে টাকাটা দিলে তার উপর অতিরিক্ত যে টাকাটা পাচ্ছ, সেই টাকাটা কিন্তু প্রত্যেক বছর সমানভাবেই বাড়তে থাকবে। মানে তুমি ধরো বললে যে আমি 2 বছর পর বা 5 বছর পর ওই টাকাটা ফেরত নেব সুদ সহ, এবং প্রত্যেক বছর তুমি ধরো তাকে সুদ দিলে 100 টাকা করে। মানে তুমি ওই 1000 টাকার উপর 100 টাকা করে প্রত্যেক বছরে বছরে সুদ খাটাচ্ছ। মানে 1 বছর চলে গেল, 1 বছর চলে গেল, তুমি বললে ওই 1000 টাকা তো পাবেই পাবে, প্লাস তার উপর 100 টাকা পাবে, 2 বছর পর আবার 100 টাকা পাবে, 3 বছর পর আবার 100 টাকা পাবে, 4 বছর পর আবার পাবে এবং 5 বছর পর আবার 100 টাকা পাবে। মানে এইরকম করে তুমি সুদ কিন্তু প্রত্যেক বছর সেম পাবে। তাহলে তুমি 1000 টাকা পেলে, অতিরিক্ত 5 বছরের জন্য 500 টাকা অতিরিক্ত তুমি পেলে, 500 টাকাটা অতিরিক্ত পেলে। তো এই 1000 টাকার উপর তুমি 500 টাকা যে বেশি পাচ্ছ, এটাকেই আমরা বলছি সুদ। আর এইটা কি তুমি ওই লোকটাকে দিয়েছিলে, মানে এইটা হচ্ছে তোমার আসল টাকাটা, তাই না? মানে এই টাকাটাই তো তুমি দিয়েছিলে আর এই টাকাটার উপরেই সুদ কাটাচ্ছ, মানে এটা আসল টাকা। এই টাকাটার উপর তুমি কত টাকা অতিরিক্ত তার কাছ থেকে পাচ্ছ, যে টাকাটা অতিরিক্ত পাচ্ছ সেটা হচ্ছে সুদ। যত সময়ের জন্য তুমি ওটাকে খাটাচ্ছ সেইটাকে আমরা সময় বলছি, টি দ্বারা প্রকাশ করছি। আসল টাকাটাকে আমরা সবসময় পি দ্বারা প্রকাশ করব আর সুদটাকে আই। আসল মানে প্রিন্সিপাল আর আই মানে ইন্টারেস্ট, এই জন্য সুদটাকে আই দ্বারা প্রকাশ করছে। এবং আমি কি বললাম প্রথমে, কিছু পার্সেন্টেজ করে তুমি হারে, মানে পার্সেন্টেজে তুমি ওই টাকাটা নেবে। ধরো তুমি 4% হার করে সুদে কাটাচ্ছ, তার মানে সেই পার্সেন্টটাকে আমরা আর, বড় আর ছোট আর, যে কোনো একটা ছোট আর ধরো আর দ্বারা প্রকাশ করব।
তাহলে এইটা হচ্ছে সুদের ব্যাপার। দেখো তোমরা বুঝতে পারলে নাকি অবশ্যই কিন্তু বলো, এবং যদি কোনো সমস্যা থাকে বা কোনো জায়গায় যদি বুঝতে না পারো কমেন্টে বলো। নেক্সট অন্য ক্লাসে বা এই ক্লাসে সেকেন্ড পার্টও আসবে, যেখানে আমি এই চ্যাপ্টার থেকে আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, তো সেখানে তোমরা অবশ্যই বলো। তো ওভারঅল সুদের ব্যাপারটা এইটা, ঠিক আছে। সহজে বললে আরেকবার, যে তুমি যে টাকাটা অন্যজনকে দিয়েছো সেইটা তোমার আসল টাকা, সেটা তুমি 2 বছর পর ওর কাছ থেকে সুদ সহ ফেরত নেবে। ধরো তোমার ওই 1000 টাকার উপর সুদ বাড়লো 200 টাকা, তার মানে কি তুমি 200 টাকাটা অতিরিক্ত পাচ্ছ, মানে ওটা হয়ে গেল সুদ। তুমি একটা বছরের জন্য মানে কিছু সময়ের জন্য ওটাকে খাটাচ্ছ ওর কাছ থেকে, সেটা 2 বছর বললাম, তার মানে সেটা হয়ে গেল সময়, এবং কিছু পার্সেন্টেজে খাটাচ্ছ। এই হচ্ছে টোটাল ব্যাপার। তোমাদের এখানে দুটো চ্যাপ্টার রয়েছে, একটা হচ্ছে মানে ক্লাস 10 বলো বা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে বলো, ক্ষেত্রেই তোমাদের একটা দুটো চ্যাপ্টার রয়েছে, একটা সরল সুদ যেটা আজকে আলোচনা করছি, আর একটা রয়েছে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদটা আমি আজকে বলবো না, শুধু একটা জিনিস ডিফারেন্স তোমাদের বলবো। দেখো সরল সুদে কি বললাম, প্রতি বছর যে সুদের পরিমাণ সেটা সমান থাকে, মানে তুমি যত বছরের জন্যই সুদ খাটো না কেন প্রত্যেক বছর তুমি ইকুয়াল করে টাকাটা পাবে। মানে তুমি 1000 টাকার উপর যদি 100 টাকা সুদ কাটো, মানে প্রত্যেক বছর তুমি 100 করেই পাবে। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে ওটা কিন্তু নয়, প্রত্যেক বছর সুদের পরিমাণ চেঞ্জ হয়। মানে তুমি ধরো 1000 টাকা দিলে, এই 1000 টাকার উপর তুমি সুদ খাটালে ধরো 200 টাকা প্রথম বছরের জন্য। দ্বিতীয় বছরের ক্ষেত্রে কি হবে, তুমি ওই 1000 টাকার উপর আবার 200 টাকা পাবে, উপরন্তু আবার এই 200 টাকার উপরেও যে সুদটা হয় সেই টাকাটা পাবে, ঠিক আছে। তৃতীয় বছরে কি হবে, তৃতীয় বছরে হবে তুমি ওই 200 টাকার উপর আবার সুদ পাবে, আর 200 টাকার উপরে প্রথমে যে সুদটা পেয়েছিলে তার উপরেও আবার সুদ পাবে। মানে প্রত্যেক বছর তোমার টাকার পরিমাণটা ধীরে ধীরে ইনক্রিজ হতে, মানে তুমি বেশি টাকা করে পেতে থাকবে। মানে এই অনুযায়ী টাকা কমছে, কিন্তু তুমি হিসাব করো তুমি প্রত্যেক বছর সুদের উপর সুদ পাচ্ছ, মানে আসল টাকার সুদটা তো পাচ্ছই, আবার সুদের উপরও সুদ পাচ্ছ। এইটা ডিফারেন্স। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা সুদের উপর আবার সুদ খাটাই, আর সরল সুদের ক্ষেত্রে আমরা আসলটার উপরেই শুধু সুদটা খাটাই, এবং সেটা প্রত্যেক বছর সমান থাকে, এক্ষেত্রে প্রত্যেক বছর চেঞ্জ হতে থাকে। এইটুকুটা হচ্ছে ডিফারেন্স, বুঝতে পারলে আশা করি। ওকে, এবার এখান থেকে তোমাদের অঙ্কের জন্য কয়েকটা সূত্র দেখতে হবে। এবার তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য যেহেতু সময় খুব কম থাকে এবং অনেক প্রশ্ন অ্যাটেম্প্ট করতে হয়, শুধু গণিত থাকে না, অনেক কিছু চ্যাপ্টার থাকে, তো তার জন্য কিছু শর্টকাট ট্রিক্স তোমাদের কিন্তু ফলো করতে হবে। সেই শর্টকাট ট্রিক্সগুলো আমি তোমাদের কিন্তু জানাবো সবই। তোমরা ক্লাস 10-এ যারা পড়বে বা যারা এই ভিডিওটা দেখছো তারা কিন্তু শর্টকাট ট্রিক্সে করলে হবে না, কারণ তোমাদের সরকার থেকে বলাই আছে বা শিক্ষা দপ্তর থেকে বলা আছে কোনো শর্টকাট ট্রিক্সে অঙ্ক করা যাবে না, তোমাদের ফর্মুলা থেকেই অঙ্কগুলো করতে হয়। এবার তোমাদের ওই এই চ্যাপ্টার থেকেই অনেক এমসিকিউ প্রশ্ন আসে, মাল্টিপল চয়েস, যেটা সমাধানের জন্য তোমরা শর্টকাট ট্রিক্সটা লাগাতে পারো, কারণ সেখানে অঙ্ক করতে হয় না, শুধু ফাইনাল অ্যান্সারটাকে দেখাতে হয়, ঠিক আছে। তো সরল সুদের ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস দেখলাম, যে তুমি যে টাকাটা দিচ্ছ সেটাকে আমরা বলছি আসল টাকা, যেটাকে আমরা পি দ্বারা প্রকাশ করলাম। সেই টাকাটা তুমি একটা নির্দিষ্ট সময়ের জন্য দিয়েছিলে, যেটাকে আমরা টি ধরেছিলাম। সেটাকে একটা কিছু সুদের হার হিসেবে ব্যবহার করেছিলে, হার মানে পার্সেন্টেজ, সুদের হারে কাটিয়েছিলে, এবং সেখান থেকে তুমিও কিছু সুদ পেলে ওই নির্দিষ্ট সময়ের পর নির্দিষ্ট হারের উপর, যেটাকে আমরা আয় দ্বারা প্রকাশ করলাম। এই কয়েকটা জিনিস ছিল। তো এখান থেকে তোমাদের যে সূত্রটা বা ফর্মুলাটা মনে রাখতে হবে, যে আই ইজ ইকাল টু PRT বাই 100। এটা কিসের সূত্র স্যার? এটা হচ্ছে সরল সুদের ফর্মুলা। যদি সুদ বার করতে দেয় তোমাকে, অঙ্কে আসল বলে দেওয়া থাকবে, সুদের হার বলে দেওয়া থাকবে, সময় বলে দেওয়া থাকবে, বলবে সেখান থেকে সুদের সুদটা কত হবে সেটা বার করো। তাহলে সুদ সমান কি হয়, আসল গুণিতক সময় গুণিতক হার, ঠিক আছে। আমরা সুদ কখন পাই, যে আসল টাকার উপরে সুদ পাই, কিছুটা পার্সেন্টেজে মানে হারে কিছুটা ছাড়ের উপর পাই, এবং সেটা একটা নির্দিষ্ট সময়ের পর পাই। যেটা আমি একটু আগে বললাম, যে তুমি ধরো 1000 টাকা
4% সরল সুদের হারে 2 বছরের জন্য খাটালে, তারপরে তো তুমি সুদ পাবে না, সেইটা জিনিসটা। আর নিচে 100টা কোথা দিয়ে এলো, এই যে পার্সেন্টেজ, আমরা যেহেতু হারটাকে আর দ্বারা প্রকাশ করেছিলাম আর, এই যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজের জন্য এখানে নিচে 100 এসেছে। ঠিক আছে, বোঝাতে পারলাম? তো এইটা হচ্ছে সুদের ফর্মুলা, যে I = PRT/100। এই ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে, যেখানে I সমান কি, P সমান কি, সবকিছু বলে দেওয়া আছে পাশে, দেখো। তো তোমরা কিন্তু অবশ্যই খাতাতে গুলো নোট করতে থাকো, ঠিক আছে? ক্লাস 10-এর যারা দেখছো আর কম্পিটিটিভ এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছো, সবাই কিন্তু খাতাতে নোট করে রেখো। আজকে থিওরি যেটা আমি এই মুহূর্তে বোঝাচ্ছি সেটা দুজনেই খাতায় তুলে রাখো। যে অঙ্কগুলো আমি করাবো সেগুলোও তুলে রাখতে পারো, তবে সেটা শুধুমাত্র কম্পিটিটিভ এক্সামের জন্য। এবং ক্লাস 10-এ যারা দেখবে তাদেরকে বলবো তোমরা তুলে রাখো, তোমাদেরও অঙ্ক এই ধরনেরই আছে বইয়ে, তবে আমি নেক্সট ক্লাসে তোমাদের বইয়েরও সমাধান কিন্তু করাবো। তো এই সুদের ফর্মুলাটা মনে রাখো, যে I = PRT/100। ধরো এখানটা তোমাকে সুদ বলে দেওয়া আছে, বললো এখানে আসল টাকাটা বার করো, তাহলে সেকেন্ড ফর্মুলাটা হবে পি, আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করছি। তাহলে পি সমান কি হবে না, I × 100/RT। এটা কোথা থেকে এলো, এইটাকেই জাস্ট ক্যালকুলেশন করলাম। দেখো I = PRT/100, আমরা ছোটবেলা থেকে শিখেছি কোনো সংখ্যার কিছু নিচে কিছু না থাকা মানে 1 আছে, সমানের এপাশ ওপাশ আমরা কোনাকুনি গুণ করতে পারি। তাহলে গুণ করে দাও, একের সঙ্গে কোনো কিছু করা মানে সেই সংখ্যাটাই পাবো, PRT সমান, আর 100-র সঙ্গে I গুণ করলে I × 100ই রয়ে যাবে। আমি এখান থেকে P বার করছি, তাহলে P সমান হয়ে যাবে I × 100/RT। দেখো সেই সূত্রটাই লিখেছি এখানে। তাহলে যদি আসল টাকা বার করতে বলে তাহলে আমরা ওই ফর্মুলাটা লাগাবো, আর যদি সুদ বার করতে বলে তাহলে প্রথমটা লাগাবো। মানে তুমি এই প্রথমটা মনে রাখলে সবগুলো বার করতে পারবে। থার্ড যদি দেখি, যদি আমাদের সুদের হার বার করতে বলে তখন কি হবে, I × 100/RT। আর যদি এখান থেকে সময় বার করতে বলে তাহলে I × 100/PR। তাহলে এই তিনটা ফর্মুলা তোমরা কিন্তু একটু মনে রেখো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা কি দেখব, যদি তোমাদের মূলধন বার করতে বলে বা অ্যামাউন্ট যদি বার করতে বলে, যেটাকে আমরা A দ্বারা প্রকাশ করছি, অ্যামাউন্ট হয় সমান আসল যুক্ত সুদ, মানে সুদ যুক্ত আসল, যেটা আমরা বলছি সুদ আসল টাকা, যেটাকে আমরা অ্যামাউন্ট বা মানে তুমি কত টাকা রিটার্ন ফেরত পাচ্ছ সেইটাকে আমরা অ্যামাউন্ট বলছি, যেটাকে বলা হয় সুদ আসল, সুদ যুক্ত আসল সমান সুদ আসল। বোঝাতে পারলাম? আচ্ছা, এই ক্ষেত্রে তোমাদের সবসময় মনে রাখতে হবে এই যে সময়টা টিটা, এটা সবসময় আমাদের বছরেই কিন্তু হিসাব করতে হবে, বছরে হিসাব করতে হবে। তোমার অঙ্কের ক্ষেত্রে সেটা মাসে দেওয়া থাকতে পারে বা দিনে দেওয়া থাকতে পারে, যেখানেই দেওয়া থাকুক না কেন সেটাকে সবসময় বছরে আনতে হবে। মাসে দেওয়া থাক বা দিনে দেওয়া থাক, সেটাকে সবসময় বছরে আনতে হবে। যদি তোমার সময়টা মাসে দেওয়া থাকে তাহলে বছরে আনার জন্য কি করবে, ওই যে মাসটা দেওয়া আছে সেটা ডিভাইড বাই, এক বছরে কটা মাস হয়, 12টা মাস, তাহলে ডিভাইড বাই 12। আর যদি ওটাকে দিনে বার করতে বলে, মানে দিনে যদি দেওয়া থাকে তখন কি করবে, ওই দিনটা বসাবে ডিভাইড বাই দিন। এক বছরে কত দিন হয়, 365, তাহলে 365 দিয়ে এটাকে ভাগ করে দিবে। এই জিনিসটা মনে রাখবে যে সময় সবসময় বছরে ক্যালকুলেশন হবে, আর মাসে দেওয়া থাকলে কি হবে সেটা বছরে নিয়ে যাবে, আর দিনে দেওয়া থাকলে কি হবে সেটা বছরে নিয়ে যাবে, সেটা আমি দেখালাম। তো এই কয়েকটা জিনিস একটু মনে রাখবে, তোমরা অঙ্কের ক্ষেত্রে লাগবে। আর একটা ফর্মুলা তোমাদের বলে দিচ্ছি, তোমাদের যদি অ্যামাউন্ট বলে দেওয়া থাকে সেখান থেকে তোমরা আসল টাকাটা কিভাবে বার করবে, পি কি করে বার করবে, ঠিক আছে? অ্যামাউন্ট বলে দেওয়া আছে, আসল টাকাটা কি করে বার করবে, অ্যামাউন্টটা গিভেন, কি বললাম, অ্যামাউন্ট যদি দেওয়া থাকে, অ্যামাউন্ট যদি এ দ্বারা প্রকাশ করছি সেটা গিভেন, মানে দেওয়া আছে, সেখান থেকে আমরা পি কি করে বার করব, অ্যামাউন্ট দেওয়া আছে পি বার করব। আই কিন্তু এখানে দেওয়া নেই, আই এখানে দেওয়া নেই,
মানে সুদ দেওয়া নেই। তাহলে সেখান থেকে ফর্মুলাটা পি মানে আসল টাকা সমান হয় অ্যামাউন্ট গুণিতক 100 ডিভাইড বাই 100 প্লাস আর টি। এই ফর্মুলাটাও খুব গুরুত্বপূর্ণ, এখানে এই ফর্মুলাটাও মনে রাখবে, ঠিক আছে। তো এই কয়েকটা সূত্র সরল সুদ থেকে একটু মনে রাখো, আর অঙ্ক করতে করতে আরো কয়েকটা তোমরা হয়তো একটা দুটো সূত্র পাবে, না হলে এই সূত্রগুলোই জাস্ট লাগবে। তোমাদের মনে রাখতে হবে তাহলে কোনগুলো, শুধু এই আই সমান পিআইটি বাই 100 এটা মনে রাখলেই তোমরা এই বাকি তিনটাও মুখস্থ করতে মনে রাখতে পারবে। এই 5এরটা মনে রাখতে হবে আর এই 6এরটা, মানে টোটাল 3টে সূত্র জাস্ট মনে রাখতে হবে, আর কিছু নেই চ্যাপ্টার থেকে, ঠিক আছে। শর্টকাট ট্রিক্স কি হবে আমি পরে বলবো অঙ্ক করাতে করাতে, তবে এই কয়েকটা সূত্র তোমাদের কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা চলো তাহলে থিওরিটি এখানেই শেষ হলো। যদি কোনো অসুবিধা বা সমস্যা থাকে তোমরা কিন্তু নেক্সট ক্লাসে আমাকে কমেন্টে জানিও যে কোন জায়গাটা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, আমি তাহলে তোমাদের সেই জায়গাটা বুঝিয়ে দেবো। এবার আমরা অঙ্কে যাই, চলো। অবশ্যই কিন্তু ফর্মুলাগুলো খাতায় নোট করে নিও। আমরা এবার কিছু অঙ্ক দেখবো আর তারপর আজকের ক্লাসটা এখানে শেষ করব, ঠিক আছে। ফার্স্ট, আচ্ছা সরল সুদ কাকে বলে আমি জাস্ট এখানে কিছু সংজ্ঞাটা লিখেছিলাম, এটা তোমরা তুলে রাখতে পারো তোমাদের সুবিধার জন্য, ঠিক আছে। চলো অঙ্কতে যাই এবার। ফার্স্ট অঙ্কটা আমাদের কি বলছে যে 18,440 টাকার বার্ষিক 15% সরল সুদের হারে 4 বছরের মোট সরল সুদ কত হবে। কি বার করতে বলেছে, সরল সুদ বার করতে বলেছে। সুদ মানে আই, আমরা একটু আগে ফর্মুলা শিখলাম কি, আই সমান পি আর টি বাই 100 অবশ্যই। তাহলে এখানে পি কত, আসল টাকাটা মানে 18,440 টাকা, আর মানে পার্সেন্টেজ 15, টাইম কত লিখছে 4 বছর, ডিভাইড বাই 100। এবারে এটাকে কাটাকুটি করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তোমরা 0 0 কাটো, 10 আর 4, 2 2 4, 2 5 10, 5 3 15। এটাকে গুণ করলে 3 2 6, 6 4 24 4 হাতে 2, 6 4 24, 2 26 6 হাতে 2, আর 6 48, 48 2 50 0 হাতে রইল 5, 6 কে 6, 6 5 11। তাহলে তোমাদের সুদ কত হবে 11,064 টাকা। তাহলে এইটা হবে তোমাদের অ্যান্সার, সুদ বার করতে বলেছে। তাহলে এত টাকার বার্ষিক 15% সরল সুদের হারে 4 বছরের মোট সরল সুদ তাহলে কত হবে 11,064 টাকা। বোঝাতে পারলাম, শুধু ফর্মুলা আর কিছু নেই, ফর্মুলাটা মনে রাখবে, মানগুলো বসাবে, অ্যান্সার হবে। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনটা দেখো, বলছে বার্ষিক 16% সরল সুদের হারে 2 বছর 6 মাসের জন্য 7,200 টাকার উপর অর্জিত সুদ কত হবে। এই জায়গাটা দেখো 2 বছর 6 মাস, আমি কি বললাম সবসময় এটা নিশ্চয়ই টাইম দেওয়া আছে, টাইমকে আমি কি বলেছি সবসময় বছরে হিসাব করবে, কিন্তু দেখো এখানে বলা আছে 2 বছর 6 মাস, মাস করে দেওয়া আছে আবার, তাহলে আমাকে এটাকে পুরোটাকে বছরে কনভার্ট করে কিন্তু করতে হবে। কি বার করতে বলছে, অর্জিত সুদ কত হবে, মানে এই ক্ষেত্রে আই বার করতে বলেছে। আই সমান কি আমরা এক্ষুনি জানলাম পি আর টি বাই 100। এখান থেকে প্রথমে আমরা টাইমটাকে বার করে নিই, টি সমান তাহলে কি হবে না 2 বছর প্লাস 6 মাস, 6 মাস মানে কত বছর 6/12, কারণ মাসে একটু আগে করিয়েছিলাম আমি থিওরিতে, মাসে দেওয়া থাকলে কি করবো, যে মাসটা দেওয়া আছে সেটা ডিভাইড বাই 1 মাস, মানে 1 বছরে কটা মাস 12টা, সে কারণে ডিভাইড বাই 12। তাহলে এটাকে সমাধান করলে 12 দুগুণে 24 প্লাস 6 ডিভাইড বাই 12 সমান 30/12, টাইম পেয়ে গেলাম। তাহলে এখান থেকে এবার মানগুলো বসিয়ে দাও। তাহলে আসল টাকা দেওয়া আছে 7,200 প্লাস আর এর মান দেওয়া আছে 16%, টাইম দেওয়া আছে 30/12 ইন্টু 100 যেমন ছিল তেমন, দুটা শূন্য কাটো, 12 6 72, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসবে তোমাদের, না তোমাদের কি আছে তাহলে 16 30 আর তোমাদের এখানে আছে
6, তাহলে 16, 30 আর 6 টোটালটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে তোমাদের আসবে 2880 টাকা। ঠিক আছে, তোমরা গুণ করে নিতে পারো। 16 3 48, 48 সঙ্গে 6 গুণ করো, 6 48 8 হাতে 4, 6 4 24, 4 28, 288 আর এখানে একটা শূন্য ছিল, শূন্য। বুঝতে পারলাম? তাহলে এটা হচ্ছে তোমাদের হিসাব। তো যদি এইভাবে অঙ্ক দেওয়া থাকে, সুদ বার করার ক্ষেত্রে খুব ইজি, ফর্মুলা জানবে, বসাবে, অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট অঙ্কটা দেখো। থার্ড অঙ্ক কি বলছে, কোন মূলধনের বার্ষিক 3.3/4% সরল সুদের হারে 2.1/2 বছরে মোট সুদের পরিমাণ এত টাকা হলে মূলধনের পরিমাণ কত? কি বার করতে বলেছে? মূলধন মানে আসল টাকা, পি বার করতে বলেছে। তাহলে পি সমান কি হবে? এখান থেকে যদি আমরা বার করি, পি সমান হয়ে যায় কি আই গুণিতক 100/RT, পির ফর্মুলা, তাই তো? আচ্ছা, পার্সেন্টেজটা আমাদের মিশ্র ভগ্নাংশে দেওয়া আছে, আমরা ওটাকে ডাইরেক্ট প্রথমে ভগ্নাংশে নিয়ে আসি। নিয়ে আসার ফর্মুলা তোমরা অবশ্যই জানো, ছোটবেলা থেকে শিখে এসছো। এই দুটো গুণ হবে, যে অ্যান্সার পাবো তার সঙ্গে এটাকে যোগ করে দেবো। তাহলে 4 3 12, 12 আর 3 যোগ করলে 15, বাই নিচে 4 ছিল 4, কত পার্সেন্ট? আর টাইম কি হবে? 2.1/2, এই একই রকম, 2 2 4 আর 1 যোগ করলে 5/2। তাহলে এই দুটোকে আমরা ওখানে বসিয়ে দেব। তাহলে সুদ দেওয়া আছে 210 গুণিতক 100 ডিভাইড বাই আর এর মান দেওয়া আছে 15/4, নিচে 4টা এখানে উপরে উঠে যাবে, আর গুণিতক টাইমটা দেওয়া আছে 5/2, মানে 2টা উপরে উঠে যাবে। হয়ে গেল। এবার কাটাকুটি করো, 3 7 21, 3 0 0, 3 5 15, 5 2 10, 0 20 আর 5 4 20। ঠিক আছে, তো এই পুরোটাকে গুণ করলে যে অ্যান্সারটা পাবে সেটাই হয়ে যাবে তোমাদের। তো তোমার এটা মূলধন বার করতে বলেছে, তো এটাকে যদি তোমরা পুরোটাকে গুণ করো তাহলে তোমরা যে অ্যান্সারটা পাবে সেটা হচ্ছে 2240 টাকা। এইটা হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। তোমরা গুণ করে দেখে নিতে পারো। 4 2 8, 8 3 24, 4 2 8, 4 8 32, সরি 4 আছে, 4 2 8, 8 4 32, আর এখানে 7 ছিল, গুণ করো, 7 2 14, 4 হাতে 1, 7 3 21 আর 1 যোগ করলে 22, 224 আর একটা শূন্য ছিল, শূন্য। বুঝতে পারলাম? তাহলে এইভাবে আমরা গুণটা করলে হয়ে যেত অ্যান্সারটা। নেক্সট 4 নম্বর কোশ্চেনে চলো। কি বলছে, কত বছরে 500 টাকার বার্ষিক 5% সরল সুদের হারে মোট সুদ এত টাকা হবে? কত বছরে? তাহলে কি বার করতে বলেছে? প্রথমে অঙ্ক করার সময় দেখে নেবে কি বার করতে বলেছে, বাস। বছর মানে টাইম বার করতে বলেছে। টি সমান আমরা ফর্মুলা কি জানি, আই গুণিতক 100/PR। ওকে, তো এখানে তোমার আই দেওয়া আছে 50 টাকা, মোট সুদ, যে মোট সুদ 50 টাকা হবে। তাহলে সুদ দেওয়া আছে 50 ইন্টু 100/P, আসল টাকা কত? 500, আর পার্সেন্টেজ কত? 5, 0 0 0 0, 5 1 5 0, 5 2 10 সমান 2%। তার মানে সরি 2% 2 বছর, এটা 2 বছর। তাহলে 2 বছরে 500 টাকার বার্ষিক 5% সরল সুদের হারে মোট সুদ হবে 50 টাকা। ঠিক আছে, তাহলে অঙ্কগুলো দেখো একবার ভালো করে, বুঝতে পেরেছো নাকি অবশ্যই কমেন্ট করে জানাও। আর কোনো অঙ্কটায় যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আরো কয়েকটা এক্সাম্পল দেখালে খুব ভালো হতো, তবে আমরা নেক্সট ক্লাসে ওটা কন্টিনিউ করব, কারণ ভিডিওটা যেহেতু অনেকটা হয়ে গেছে। তোমরা আজকে তাহলে থিওরিটা ভালোভাবে প্র্যাকটিস করো এবং
এই 4টা অঙ্ক একটু ভালোভাবে দেখো যে বুঝতে পেরেছো নাকি। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা আরো এক্সাম্পল আমরা নিয়ে আসবো এবং ক্লাস 10-এর ম্যাথের যে সরল সুদের যে চ্যাপ্টারটা রয়েছে সেটাও আমরা সমাধান করার চেষ্টা করব নেক্সট পার্টগুলোতে। ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটাই। আর তোমাদের যদি স্পেসিফিক কোনো চ্যাপ্টার বোঝার থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আমাদের এই চ্যানেলে ক্লাস 5 to 12 পর্যন্ত সমস্ত বিষয় দেখানো হয়, কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু সমস্ত বিষয় প্রিপারেশন করানো হয়। তাই অবশ্যই তোমরা যে স্ট্রিমেরই হোক, তোমরা যদি কম্পিটিটিভ এক্সামের হোক বা ক্লাস 5 to 12 যে কোনো ক্লাসের ছাত্র, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করো যে তোমাদের নেক্সট কোন চ্যাপ্টারটা নিয়ে ভিডিও চাই বা তোমাদের কোন চ্যাপ্টারের সমস্যা রয়েছে। তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো, তাহলে আমরা নেক্সট ক্লাসে নাহলে সেই চ্যাপ্টারটা নিয়ে প্রথমে আলোচনা করার চেষ্টা করব। তবে আর যদি তোমাদের কিছু না বলো তাহলে আমরা নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারের নেক্সট পার্ট নিয়ে আলোচনা করব। আর যদি তোমরা আমার চ্যানেলে রেগুলার ক্লাস দেখে থাকো তাহলে আমি নেক্সট আগের ক্লাসটা করিয়েছিলাম 2026-এর মাধ্যমিকের তোমাদের বাংলার সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম। নেক্সট ক্লাসে আমরা ওখান থেকে প্রত্যেকটা চ্যাপ্টারে এক্সামের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তাই যারা ক্লাস 10-এ 2026-এ ক্লাস 10-এ উঠবে বা মাধ্যমিকের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখো। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করো। তাহলে আজকের জন্য এতটাই।